আচ্ছা, ফিজিক্সের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টা এখন আমরা দেখব। তো লাস্ট দিন যেটা দেখিয়েছিলাম আর আজকে আবার একটু রিভিউ করি। এখানে দুইটা কাঠামো আছে, দুইটা কাঠামো ওর সাপেক্ষে ও যদি এদিকে ভি বেগে গতিশীল থাকে, তাহলে এখানে কোনো কিছুর অবস্থান যদি থাকে এক্স আর এখানে অবস্থান যদি থাকে এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখানে কোনো কিছুর অবস্থান যদি এক্স দিয়ে মেজার করা থাকে আর এখানে যদি দেওয়া থাকে হচ্ছে এক্স প্রাইম আকারে, তাহলে এক্স প্রাইম ইকুয়ালস টু এখানে যেভাবে অবস্থানটা মেজার করা আছে সেটা মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, এখন আমরা দেখব হচ্ছে সময়ের সাথে কী টাইপের সম্পর্ক থাকে। আচ্ছা, ধরলাম এখানে কোনো কিছু সময় মেজার করা হয়েছে t1 আর এখানে ওই সময়টাই মেজার করা হয়েছে কত t1 প্রাইম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি t1 প্রাইম ইকুয়ালস টু, আচ্ছা সরি, t1 ইকুয়ালস টু t1 প্রাইম প্লাস vx প্রাইম বাই সি স্কোয়ার আর হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা ওকে, যে আমাদের হচ্ছে এখানে t1 মেজার করা হয়েছে কোনো একটা নির্দিষ্ট সময়ে আর এখানে হচ্ছে t1 প্রাইম মেজার করা হয়েছে। তাহলে t1 ইকুয়ালস টু কত চলে আসবে, t1 প্রাইম প্লাস ভি এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, এখন t2 এখানে কোন একটা সময়কে ধরো দেওয়া হয়েছে এখানে t2 আর এখানে মেজার করা হয়েছে t2 প্রাইম। তাহলে t2 ইকুয়ালস টু কত চলে আসবে, t2 প্রাইম মাইনাস ভি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আচ্ছা, তাহলে t ইকুয়ালস টু কত চলে আসছে, t ইকুয়ালস টু t2 মাইনাস t1। আচ্ছা, আমার যদি 4 সেকেন্ড আর 8 সেকেন্ড থাকে, 4 সেকেন্ড আর 8 সেকেন্ড, তাহলে সময় ডিউরেশন কতটুকু, 8-4, সেই অনুযায়ী আমরা এটা বসিয়েছি। ওকে, এটা যখন আমরা বসাবো তখন আমাদের কত চলে আসবে, t1 প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে 2 চলে আসবে আর এখানে চলে আসবে হচ্ছে t1 প্রাইম প্লাস ভি এক্স প্রাইম সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, তো সেখান থেকে আমাদের হচ্ছে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটা আমাদের চলে আসলো। আচ্ছা, এখন তাহলে টি নট ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। তাহলে এখানে যদি আমি বসাই t ইকুয়ালস টু t নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে সেখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে t নট ইকুয়ালস টু t ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, এখানে এখন জিনিসটা কি হয়েছে সেটা আমরা দেখি। এখানে সাপোজলি একটা জিনিস গতিশীল আছে, তো স্টার্টিং সময়টা এখানে হচ্ছে t1 আর এখানে স্টার্টিং সময়টা দেখা যাচ্ছে হচ্ছে t1 প্রাইম। তো একটা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর ওর যে সময়টা এন্ডিং টাইমটা এখানে হচ্ছে t2 আর এখানে হচ্ছে t2 প্রাইম দেখা গিয়েছে। তো আমরা t1 এর সাথে t1 প্রাইম আর t2 এর সাথে t2 প্রাইমের সম্পর্কটা এখান থেকে জেনে গিয়েছি। এখন দেখা যাচ্ছে যে আমরা সময়ের যে পার্থক্য, যে এখানে আমাদের সময়ের পার্থক্য কতটুকু, এখানে সময়ের ডিফারেন্সটা হচ্ছে t ইন্টু t2 মাইনাস t1। আচ্ছা, আর এখানে সময়ের ডিফারেন্সটা হচ্ছে t নট ইকুয়ালস টু t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। এখানে সময়ের পার্থক্যটা হচ্ছে t নট। ওকে,
ওকে, সেই সম্পর্কটা আমরা এখান থেকে মেজার করলাম যে টি নট ইকুয়ালস টু টি √1 - আচ্ছা, এখন যেটা আসছে সেটা আমাদের কি, এটা হচ্ছে যে গতিশীল যে কাঠামোটা আছে সেই গতিশীল কাঠামোতে সময়ের পার্থক্য বা টোটাল কতটুকু সময় লেগেছে, আর এটা হচ্ছে মেইন কাঠামোতে কতটুকু সময় লেগেছে। এখন দেখা যাচ্ছে এই ডাটাটা সবসময় কত গ্রেটার দ্যান 1 হবে, কারণ ভি এর মানটা সবসময় আমার সি এর থেকে ছোট হবে, তো স্কোয়ার করলে জিনিসটা আরও বেশি ছোট হয়ে যায়। তো 1 মাইনাস ওইটাকে করলে দেখা যাবে এটা 1-এর থেকে বড় একটা ডেটা চলে আসে, তো সেটাকে আমার দেখা যাচ্ছে টি দিয়ে যখন আমি টি এর সাথে গুণ করব তখন সেটা আরও বেশি বড় হয়ে যাবে। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে আমাদের গতিশীল কোনো বস্তুর যে সময়টা, সেই সময়টা কতটা মেজার করে থাকে বা মেজারমেন্ট সময়টা কত হয়ে থাকে, অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, সেটা আমরা এখান থেকে জানলাম। আচ্ছা, তাহলে আমাদের বোঝা গেছে যে গতিশীল কাঠামোতে সময় দীর্ঘ হয়, একে বলা হয় একে সময় প্রসারণ বলা হচ্ছে। ওকে, অর্থাৎ গতিশীল অবস্থায় ঘড়ি শিথিল অবস্থায় থাকা ঘড়ির চেয়ে ধীরে চলে, অর্থাৎ গতিশীল অবস্থায় থাকা ঘড়ি স্থির অবস্থার থাকার চেয়ে এত পরিমাণ বৃদ্ধি পায়। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের কি বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে যে আমাদের মিনিটের কাঁটাটা 12 থেকে 12তে যেতে যতটুকু সময় লাগে, ঠিক আছে, তো আমার যখন কোনো একটা গতিশীল কাঠামোতে থাকবো তখন দেখা যাচ্ছে যে তার থেকে বেশি সময় লাগবে, তার থেকে কি লাগবে, বেশি সময় লাগবে। আমার 12 থেকে 12তে মিনিটের কাঁটা 12 থেকে 12তে গেলে আমাদের কতটুকু সময় হয়, হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা সময় পর পর আমার মিনিটের কাঁটাটা 12 থেকে 12তে যায়। 1 ঘন্টা সময় পর পর আমাদের মিনিটের কাঁটাটা 12 থেকে আবার কিসে যায়, 12তে যায়। কিন্তু দেখা যাচ্ছে যখন কোনো গতিশীল কাঠামোতে দেখব তখন দেখা যাচ্ছে যে আমার মিনিটের কাঁটাটা 12 থেকে 12তে যেতে বেশি পরিমাণ সময় লাগবে, তার মানে 1 ঘন্টা হতে আমাদের অনেক বেশি পরিমাণে সময় লাগবে। আচ্ছা, এখন দেখি আমরা লেন্থ কিভাবে মেজার করা যায়। একটা দেখা যাচ্ছে যে এইটা স্থির কাঠামোতে একটা লেন্থ দেওয়া আছে হচ্ছে x1 আর হচ্ছে এইটা দেওয়া আছে x2। আচ্ছা, আর এটা হচ্ছে গতিশীল কাঠামো, এখানে হচ্ছে x1 প্রাইম, এখানে দেওয়া আছে x2 প্রাইম। আচ্ছা, যাই হোক, আর বাকিগুলো সেম। এখন ওর সাপেক্ষে ও হচ্ছে ভি বেগে গতিশীল আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে x2 বা x2 ইকুয়ালস টু কত লিখতে পারি, x2 প্রাইম প্লাস vt ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আচ্ছা, x1 এর ক্ষেত্রেও সেম, x1 ইকুয়ালস টু x1 প্রাইম প্লাস vt ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আচ্ছা, তাও কোনো কিছু লেন্থ হচ্ছে x2 মাইনাস x1 হবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি x2 মাইনাস x1 যখন আমি করব তখন আমাদের চলে আসবে হচ্ছে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আচ্ছা, এটার ক্ষেত্রে লেন্থ হচ্ছে L0 আর এটার ক্ষেত্রে লেন্থ হচ্ছে L, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে L0 ইকুয়ালস টু L ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে L ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি, L ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে L0 √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সম্পর্কটা এইরকমভাবে তৈরি হয়ে গেল। ওকে, আচ্ছা, ঠিক আছে, এখন আমরা কিছু ম্যাথ দেখি। ম্যাথে বলা আছে কাল্পনিক ট্রেনে কত দ্রুতিতে চললে চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হয়। চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হয়। আচ্ছা, চলমান দৈর্ঘ্য যদি L হয় তাহলে নিশ্চল দৈর্ঘ্যটা যদি L0 হয় তাহলে L0 ডিভাইডেড বাই 3 হয়ে যাবে, ঠিক আছে, L ইকুয়ালস টু L0 বাই 3। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি
এল ইকোয়াস টু, আমরা সূত্রটা জানি, এ ইকোয়াস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত চলে আসতেছে সি স্কোয়ার। আচ্ছা, এল ইকোয়াস টু এল নট ডিভাইডেড বাই 3 ইকোয়াস টু কত চলে আসলো, এল নট ডিভাইড 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে হচ্ছে 1/3 ইকোয়াস টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে 1/9 ইকোয়াস টু 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আচ্ছা, তাহলে ভি স্কোয়ার ইকোয়াস টু সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 9। ওকে, তাহলে সি এর মানটা, সি হচ্ছে 3 × 10⁸। এইটা যখন আমরা বসাবো তখন টোটাল মানটা চলে আসবে হচ্ছে 2.83 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন দেখা যাচ্ছে 3 নাম্বারটা দেখবো, যে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোনো মহাকাশ যানে চড়ে বের হলেন। ঠিক আছে, যে 25 বছর বয়সে সে এত বেগে বের হলেন। এরপরে বলছে যে 40 বছর পর তিনি পৃথিবীতে ফিরে এলেন। কত বছর পর পৃথিবীতে ফিরে এলেন? 40 বছর পরে পৃথিবীতে ফিরে এলেন। তাহলে মহাশূন্যচারীর কাছে তার বয়স তখন কত? আচ্ছা, 40 বছর পর যে সে পৃথিবীতে ফিরে এসেছে, সেই 40টা হচ্ছে ভূপৃষ্ঠে মাপার সময়। সেই 40 বছরটা হচ্ছে ভূপৃষ্ঠে মাপার সময়। যে ধরো সাপোজলি কেউ একজন গেছে, তো ভূপৃষ্ঠ থেকে আমি সময় কাউন্ট করলাম যে 40 বছর পরে সে ফিরে আসছে। তাহলে আমাদের এখানে চলে আসবে যে টি নট ইকোয়াস টু কত বছর? 40 বছর। ঠিক আছে, আমাকে ভি এর মান দেওয়া আছে, ভি ইকোয়াস টু কত? 2.6 × 10⁸। তাহলে আমি এখান থেকে লিখতে পারি টি ইকোয়াস টু কত চলে আসবে? টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে টি নট হচ্ছে পৃথিবীতে কাউন্টেবল যে টাইমটা সেটা, আর টি হচ্ছে আমার চলমান কোনো, যেমন সে মহাশূন্যে গেছে, একটা মহাশূন্য যানে গেছে, সেই যান তো চলমান আছে, সেই চলমান একটা কাঠামোতে তার সময় কতটুকু অতিক্রম হচ্ছে সেটা হচ্ছে টি। তাহলে টি ইকোয়াস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তাহলে এখানে টি ইকোয়াস টু আমাদের কত চলে আসবে? 40 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 2.6 × 10⁸ ডিভাইডেড বাই 3 × 10⁸ এত স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে, আচ্ছা আমার একটু মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে, এটা হচ্ছে টি, হ্যাঁ এটা টি এর মধ্যে হবে, তার মানে এখানে থাকবে হচ্ছে আমার টি নটটা এখানে আমাদের বসবে, আর টি এর মানটা এখানে আমাদের 40 বসবে। আচ্ছা, জিনিসটা এই টি এর ক্ষেত্রে জিনিসটা একটু কনফিউজিং, আমি একটু জিনিসটা ক্লিয়ার করি। যেমন আমার মহাশূন্যে যে আছে, ঠিক আছে, মহাশূন্যে যে আছে, সাপোজ আমি কীভাবে বোঝাবো, হ্যাঁ আমি যখন একটা গাড়িতে যখন বসে থাকি, তখন দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়ানো একটা মানুষকে আমার কি মনে হয়, ও এত বেগে পিছনে চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আমার গাড়িটা যেহেতু চলমান, আমার গাড়িটা যেহেতু এই মানুষটাকে রেখে সামনের দিকে চলে যাচ্ছে, তার মানে আমার মনে হচ্ছে কি এই মানুষটা, আমি যে বেগে যাচ্ছি, আমি যদি ভি বেগে যাই, তাহলে এই মানুষটা ভি বেগে পিছনের দিকে পড়ে যাচ্ছে, আমার এরকমভাবে আপেক্ষিকভাবে এটা মনে হয়। তো দেখা যাচ্ছে যে মানুষটা আছে কোথায়, যে অবজারভার সে আছে কোথায়, এটা হচ্ছে পৃথিবী, আর যে অবজারভার সে হচ্ছে এই মহাশূন্য যানে আছে। তো অবজারভারের সাপেক্ষে, যে অবজার্ভ করতেছে, সে অবজারভারের সাপেক্ষে বা যার বয়স আমরা মেজার করব, যার বয়স বাড়ছে না কমছে সেটা আমরা মেজার করব, সে আছে কি, সে মহাশূন্য যানে আছে, তার মানে তার সাপেক্ষে সে যে সময়টা কাউন্ট করবে সেটা হচ্ছে টি নট। মানে যার সময় আমরা হচ্ছে, যার বয়স নিয়ে আমরা চিন্তা করতেছি, বা যার বয়স নিয়ে আমরা চিন্তা করতেছি, তাকে আমার স্থির ধরে নিতে হবে, তাকে আমার কি ধরে নিতে হবে? স্থির ধরে নিতে হবে। যেমন এখানে আমি যখন গাড়িতে বসে থাকি, আমার নিজেকে স্থির মনে হয়, বাট রাস্তায় দাঁড়ানো একটা মানুষকে মনে হচ্ছে সে ভি বেগে পিছনের দিকে চলে যাচ্ছে। ঠিক সিমিলার ওয়েতে আমরা মহাশূন্যচারীর বয়সটাকে মেজার করছি,
তো সেই ক্ষেত্রে যে মহাশূন্যচারী যেখানে অবস্থান করতেছে সেই জায়গাটাকে আমি স্থির ধরে নিব। তাহলে মহাশূন্য যানটা যদি এখানে ভি বেগে গতিশীল থাকে, তাহলে পৃথিবীটা কি মহাশূন্যচারী নিজেকে স্থির মনে করবে, আর এই পৃথিবীটাকে মনে করবে সে ভি বেগে পিছনের দিকে চলে যাচ্ছে, এরকম মহাশূন্যচারী মনে করবে। তার মানে ওর যদি ভি বেগে ও অগ্রসর হয়, বাট ওর কাছে মনে হবে কি পৃথিবীটা ভি বেগে পিছনে পড়ে থাকছে বা পিছনে চলে যাচ্ছে, সেটা মনে হবে। তার মানে মহাশূন্যচারীর কাছে নিজের অবজারভেশনের যে টাইমটা সেটা হচ্ছে টি নট, আর পৃথিবীতে বসে যে টাইম কাউন্ট করছে সেটা হচ্ছে টি। আই হোপ আমি তোমাকে বোঝাতে পেরেছি। ওকে, আমি আবার ব্রিফ করছি যে মহাশূন্য যার বয়স আমরা কাউন্ট করব সে নিজের বয়সটাকে যেটা অবজার্ভ করবে সেটা হচ্ছে টি নট, আর অন্য কেউ যখন অবজার্ভ করবে তখন সেটা হবে টি। কারণ কি মহাশূন্যচারী বা যে নিজের বয়সটাকে অবজার্ভ করবে সে তাকে আমার স্থির ধরে নিয়ে বাকিটাকে চলমান আমাদের কনসিডার করতে হবে, যার কারণে এই সূত্রটা আমাদের বসে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের টি 40 বসে গেল। তাহলে আমাদের টি নটের মানটা এখান থেকে বের করতে হবে। টি নটের মানটা আলটিমেটলি আমাদের যেটা বের হবে ক্যালকুলেট করলে বের হবে হচ্ছে 20 ইয়ার। আচ্ছা, মহাশূন্যচারীর কাছে তাহলে নিজের বয়সটা টোটাল কত হবে? আগে সে 25 ইয়ার্সে গেছে, এখন তার বয়স কত? 25 প্লাস 20। সে মনে করবে যে হ্যাঁ আমার তো বয়স 20 বছর বাড়ছে, বাট পৃথিবীতে যে আছে তার মানে ওর সাপেক্ষে পৃথিবীর মানুষ কি চলমান, তার পৃথিবীর মানুষ মনে করতেছে যে ওর বয়স 40 বছর বেড়ে গেছে, ও 40 বছর আগে মহাশূন্যে গেছে। বাট ওর কাছে কি মনে হবে? ওর কাছে মনে হবে যে হ্যাঁ আমার তো মাত্র 20 বছরই কমপ্লিট হয়েছে, এটা ওর কাছে মনে হবে। তার মানে 20 বছর যদি কমপ্লিট হয়, আমি 25 ইয়ার্সে যদি মহাশূন্যে পাড়ি দিয়ে থাকি, আমি যদি 20 বছর ওখানে অতিক্রম করে থাকি, তাহলে দেখা যাচ্ছে যে আমার টোটাল কতটুকু, আমার বয়স এখন হচ্ছে 45। বাট দেখা যাচ্ছে ওর কাছে পৃথিবীতে যে আছে তার কাছে কিন্তু মহাশূন্যচারীর বয়স হচ্ছে 40 প্লাস 25 ইকুয়ালস টু 65 ইয়ার্স ওল্ড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে 4 নম্বরে যেটা বলা আছে, একটি মহাশূন্য যান কত দ্রুত গমন করলে মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে। মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে। আচ্ছা, তাহলে সূত্রটা আমি লিখে নিই। মহাশূন্যে একদিন অতিবাহিত হবে, তার মানে টি নট ইকোয়ালস টু 1, আর পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে, তার মানে টি ইকোয়ালস টু কত? 2। তার মানে আমি এখান থেকে জানি টি ইকোয়ালস টু টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে আমাদের এখানে 2 আর এখানে বসে যাবে 1, হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 1/4 থেকে যাচ্ছে, আর এখানে থেকে যাচ্ছে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4। তার মানে বি ইকুয়ালস টু চলে আসতেছে কত? 2.598 ইন্টু 10⁸ এত মিটার পার সেকেন্ড বেগে যদি মহাশূন্য যানটা চলে, তাহলে মহাশূন্যের একদিন পৃথিবীর 2 দিন অতিক্রমের সমান হবে। আচ্ছা, ভর বৃদ্ধি তত্ত্ব, এটাতে আমার কি বোঝাচ্ছে যে আমার ভরটা কিন্তু কি হয়ে যাচ্ছে? বৃদ্ধি পায়। আমার একটা কাঠামোর সাপেক্ষে অন্য কাঠামো যখন চলমান থাকে, তখন ওই চলমান কাঠামোতে মনে হয় যেন ভরটা বেশি পরিমাণে আছে। ঠিক আছে, তাহলে এটা সূত্রটা হচ্ছে m ইকুয়ালস টু m0 √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে এম এর সাথে সম্পর্ক, যে একটি ইলেকট্রন 0.99 সি, মানে এটা হচ্ছে আলোর দ্রুতি, সি দ্রুতিতে যদি গতিশীলভাবে চলমান থাকে, এর চলমান ভর কত? আচ্ছা, এর চলমান ভর বলতে আমাকে এমটা মেজার করতে বলেছে। একটা নিউট্রনের ভর কত? ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻⁻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 ⁻
√1 মাইনাস ভি এর মান দেওয়া আছে হচ্ছে 0.99, সি ডিভাইডেড বাই সি এত কি চলে আসবে, হোল স্কোয়ার চলে আসবে। তাহলে আমি যখন ক্যালকুলেট করব সম্পূর্ণটার মান আসবে 6.45 × 10⁻³ এত কি কেজি।